হ্যালো স্টুডেন্ট, T20 রিভিশন সিরিজে তোমাদের ওয়েলকাম। আমাদের চ্যানেলে T20 রিভিশন সিরিজ চলছে। গত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে আর আগামী যে সমস্ত পরীক্ষা আসছে সেখান থেকে এই T20 সিরিজ থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে কোয়েশ্চেন গ্যারেন্টিড আসছেই। তো আজকে সেরকমই পলিটি নিয়ে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পলিটির ফান্ডামেন্টাল রাইট, যেটা থেকে কোয়েশ্চেন দুটো তিনটে আসেই, আর সেখান থেকে যাতে তোমাদের মার্কসটা ফিক্সড হয়ে যায় যে এই 3টে মার্কস বা 4টে মার্কস আমি পাবোই, তো সেই সমস্ত কনসেপ্টগুলো আলোচনা করব, যেগুলো থেকে গ্যারেন্টিড তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। আগামী সিএইচএসএল পরীক্ষা এখন চলছে, প্লাস সিজিএল এর পরীক্ষা আছে, যেটাতে তোমরা এই কোয়েশ্চেনগুলো যাতে অ্যাটেম্প্ট করতে পারো সেটার জন্যই এই সিরিজটা আমাদের লঞ্চ হয়েছে। তো চলো দেখি আমরা কি রয়েছে। তো ফান্ডামেন্টাল রাইট, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3-এ রয়েছে, পার্ট 3-তে রয়েছে আর্টিকেল রেঞ্জ কত না হচ্ছে 12 থেকে 35। 1-2 সেটা আমরা পরে আলোচনা করব। পার্ট 3-তে তাহলে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইট, যার আর্টিকেল রেঞ্জ হচ্ছে 12 থেকে 35। আর আমরা এই ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টটা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। ওকে, ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। আর এটা কোন লিস্টে আছে? এটা ইউনিয়ন লিস্টে আছে। আমরা সবাই জানি যে হচ্ছে 3টে লিস্টের কথা কনস্টিটিউশনে বলা হয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো যেহেতু ফান্ডামেন্টাল রাইটটা ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য সেটা ইউনিয়ন লিস্টের কাছে, ইউনিয়নদের কাছেই রয়েছে। ওকে, তো চলো নেক্সট টপিকে দেখি কি রয়েছে। ডেফিনেশন কি? এটা হচ্ছে বেসিক অ্যান্ড জাস্টিসিয়েবল রাইট। মানে কি? বেসিক মানে হচ্ছে যে এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে হার্ম না করে যেন ফান্ডামেন্টাল রাইটটাকে চেঞ্জ করা হয়। আর জাস্টিসিয়েবল মানে কি? দুটো টার্ম আমরা দেখব, যে জাস্টিসিয়েবল, নন জাস্টিসিয়েবল। কতগুলো টপিক আছে যে কোনগুলো জাস্টিসিয়েবল, কোনগুলো নন জাস্টিসিয়েবল, এগুলো কোয়েশ্চেন হয় কিন্তু পরীক্ষায়। তো জাস্টিসিয়েবল মানে কি না হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের কোনোভাবে হচ্ছে হনন হয়, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারি, ঠিক আছে? আর সেই লটাকে এনফোর্স করানোর দায়িত্ব তখন কোর্টের কাছে। তাহলে কি বললাম আমি? যে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি কোনোভাবে হনন হয়, তাহলে সেটাকে এনফোর্স করানোর দায়িত্ব কিন্তু কোর্টের। তো আমরা কোর্টে সরাসরি যেতে পারি, সেটাই হচ্ছে জাস্টিসিয়েবল। ওকে, নেক্সট হচ্ছে টাইপ অফ ফান্ডামেন্টাল রাইট। কত রকমের ফান্ডামেন্টাল রাইট আছে সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? অরিজিনালি মানে যখন কনস্টিটিউশন আমরা 1950 সালে ফোর্সে এসেছে, তখন হচ্ছে অরিজিনালি কটা ছিল? 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। এখন কটা আছে? এখন 6টা আছে। তো একটা কোথায় গেল? একটা হচ্ছে, সেটা পড়ি। ফার্স্টে হচ্ছে কি, 6 রকমের কি টাইপ রয়েছে না? রাইট টু ইকুয়ালিটি হচ্ছে একটা টাইপ, দেন হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার যে অধিকার রয়েছে আমাদের। আর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে কি না, এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে আমাদের যে সমস্ত অধিকার রয়েছে সেগুলো। তারপর রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে হচ্ছে ধর্মের যে সমস্ত স্বাধীনতা ভারতের সংবিধান আমাদেরকে দিচ্ছে সেটা। প্লাস হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। দেন রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি, সম্পত্তির যে অধিকার, সেটা আগে ফান্ডামেন্টাল রাইটে ছিল, যেটা কিনা অমিট হয়ে গেছে। কবে অমিট হয়েছে? 1978-এ অমিট হয়ে গেছে বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু, যে হচ্ছে রাইট টু প্রপার্টি কবে অ্যাবলিশ হয়েছে বা অমিট হয়েছে? 1978 বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। লাস্ট হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তাহলে 6টা টপিক আমরা কি বললাম, যেটা কিনা এখন প্রেজেন্টলি রয়েছে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, right against exploitation, right to freedom of religion, cultural and educational right, property right is omitted, and right to constitutional remedies. These are the 6 right under fundamental right. Okay, enjoyment of fundamental right. ফান্ডামেন্টাল রাইট ফর ইন্ডিয়ানস, মানে এই যে আর্টিকেলসগুলো আমরা দেখছি, এই টপিক আর্টিকেলের আন্ডারে কি আসছে সেগুলো যতটা প্রসিড করছি তখন বলছি। এখন এইটুকু জেনে রাখো যে শুধু এক্সক্লুসিভলি ইন্ডিয়ানদের জন্য কোন আর্টিকেলগুলো রয়েছে।
এক্সক্লুসিভলি যেগুলো রয়েছে সেগুলো কোনগুলো, 15, 16, 19, 29 আর 30, এইগুলো এক্সক্লুসিভলি ইন্ডিয়ানদের জন্য, ঠিক আছে। আর ইন্ডিয়ান আর ফরেনার, ধরো কোনো বিদেশি এসছে, তারাও কোন ফান্ডামেন্টাল রাইটগুলো এনজয় করতে পারবে, সেটা হচ্ছে 14, 20, 21, 21-এর এ, 22, 23 আর 25 থেকে 28, এই সবকটাই ইন্ডিয়ানদের জন্য, সবটাই মানে ফান্ডামেন্টাল রাইটে যা যা আছে সবটাই ইন্ডিয়ানদের জন্য, কিন্তু এক্সক্লুসিভলি কোনগুলো ইন্ডিয়ানদের জন্য, যেগুলো কিনা আমরা ফরেনারদেরকে দিচ্ছি না, সেগুলো হচ্ছে 15, 16, 19, 29, 30, আর হচ্ছে যেগুলো ফরেনারদেরকে দিচ্ছি আমরা সেগুলো হচ্ছে 14, 20, 21, 21-এর এ, 22, 23, 25 থেকে 28 সবকটাই। ওকে, চলো নেক্সট, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। কখন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যখন হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, দেশে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে, তখন হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটটাকে সাসপেন্ড করে দিতে পারেন। কিন্তু কোন দুটো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে সাসপেন্ড কখনোই হয় না, এমার্জেন্সি চললেও হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, কোন দুটো ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে আর্টিকেল 20 অ্যান্ড 21। 20 আর 21 এমার্জেন্সির সময়ও কিন্তু সাসপেন্ড হবে না। ওকে, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি যখন চলে তখন কিন্তু অন্যান্য ফান্ডামেন্টাল রাইটগুলো সাসপেন্ড হয়ে যায়, এক্সেপ্ট 20 অ্যান্ড 21, ঠিক আছে। নেচার অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটের নেচার কি, একটু আগেই বলেছি, জাস্টিসিয়েবল ইন নেচার। যদি ভায়োলেশন হয় ফান্ডামেন্টাল রাইটে, তাহলে দ্যাট ইজ এনফোর্সেবল বাই কোর্ট। ওকে, সিটিজেন ক্যান মুভ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কোন আর্টিকেলের আন্ডারে যেতে পারে, 32 নম্বর আর্টিকেলের আন্ডারে। সুপ্রিম কোর্টে তাহলে কোন নম্বর আর্টিকেলের আন্ডারে যায়, 32, আর হাই কোর্ট হচ্ছে 226-এর আন্ডারে আমরা যেতে পারি, যেখানে কিনা এই কোর্ট রিট লাগাতে পারে। ওকে, ফান্ডামেন্টাল রাইট যেগুলো হচ্ছে পড়লাম আমরা, যে আর্টিকেল রেঞ্জ হচ্ছে 12 থেকে 35, সেইগুলো হচ্ছে কি কি ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আর্টিকেল রেঞ্জটা দেখব। আর্টিকেল 12-তে রয়েছে ডেফিনেশন অফ স্টেট, এই স্টেটের ডেফিনেশনে কারা কারা পড়ে। স্টেটের ডেফিনেশনে শুধুমাত্র কিন্তু কোনো স্টেট পড়বে তা নয়, কান্ট্রি অ্যাজ আ হোল পড়বে, সমস্ত স্টেট পড়বে, কোনো কর্পোরেশন, কোনো অথরিটি, ঠিক আছে, তারাও কিন্তু স্টেটের কনসেপ্টে পড়বে। আর্টিকেল 13, ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের হচ্ছে ইম্পর্টেন্সটা কি, যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে আর্টিকেলটায়, যে লস ইনকনসিস্টেন্ট উইথ অর ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, মানে কি দাঁড়াচ্ছে না, হচ্ছে যাই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে, মানে যে কোনো ল, সেটাকে নাল বা ভয়েড বলে মানা হবে, ঠিক আছে। কি বললাম, যে যাই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে এরকম কিছু ল যদি বানানো হয়, সেটাকে মান্যতা দেওয়া হবে না, এটাই হচ্ছে আর্টিকেল 13। ওকে, এবার আর্টিকেল 14 to 18-এ কি আছে, আমরা যখন হচ্ছে ডিটেলে পড়বো, মানে পড়বো সেটা তখন বলবো যে এক একটা আর্টিকেলে কি কি আছে। এখন রেঞ্জটা শুধু শোনো, 14 থেকে 18 এই রেঞ্জটাকে বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। 14 থেকে 18 রেঞ্জটাকে কি বলা হচ্ছে, রাইট টু ইকুয়ালিটি, মানে সাম্যের অধিকার, সবাই সমান। 19 থেকে 22 আর্টিকেলে কি বলা হচ্ছে, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার যে সমস্ত অধিকারগুলো আমাদের দেওয়া হয়েছে ভারতের জনগণকে, সেগুলো। 23 থেকে 24 রয়েছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যে সমস্ত অধিকার আছে সেগুলো। আর 25 থেকে 28 যেটা কিনা ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের যে সমস্ত স্বাধীনতা। আর 29 থেকে 30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, আর 32টা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মানে ওই এনফোর্স করানোর জন্য আমরা কোর্টে যেতে পারি যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তো কোর্ট হচ্ছে 5টা রিট জারি করতে পারে, সেটাই আছে কনস্টিটিউশনাল রেমেডিসে। ওকে, তাহলে ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল রেঞ্জ 12 থেকে 35, ঠিক আছে, এই হচ্ছে আর্টিকেল রেঞ্জ। নেক্সট, রাইট টু ইকুয়ালিটি, যেটা কিনা আর্টিকেল 14। 12 আর 13 তো পড়ে নিলাম, যে 12তে আছে ডেফিনেশন অফ স্টেট, আর 13তে আছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট। 14তে কি আছে, 14তে আছে 14 থেকে 18 হচ্ছে কি বললাম এক্ষুনি, যে রাইট টু ইকুয়ালিটি, তাই তো। 14 নম্বর আর্টিকেলে দুটো ফ্রেজ আছে, যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি, ল আমাদেরকে সমান প্রোটেকশন দেবে সবাইকে,
তো সেই সব রয়েছে। ইকুয়ালিটি বিফোর ল ইজ আ ব্রিটিশ অরিজিন, ঠিক আছে? এটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে নিয়েছি, ঠিক আছে? ইউকের হচ্ছে কি রুল অফ ল, রুল অফ ল এই কনসেপ্টটা থেকে নিয়েছি, যেটা প্রোপাউন্ডেড বাই এভি ডাইসি, সরি এই থিওরিটা কে দিয়েছেন? ব্রিটিশ জুরিস্ট একজন এভি ডাইসি বলে, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, এই কনসেপ্টটা কি বলছে? দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পারসন, কোনো পারসনকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না, ঠিক আছে? দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্টার্ড বাই অর্ডিনারি ল কোর্টস, মানে একজন অর্ডিনারি পিপলের জন্য যা রাইট আছে, একজন ধরো রিচ খুব ফেমাস, তার জন্যও কিন্তু সেম লই থাকবে, ঠিক আছে? নো পারসন ওয়েদার রিচ অর পুয়ার, হাই অর লো, অফিসিয়াল অর নন অফিসিয়াল ইজ অ্যাবাভ দ্য ল। তাহলে কি জানছি? যে নো পারসন, কোনো মানুষই, সে রিচ হোক, পুয়ার হোক, অফিসিয়াল হোক, নন অফিসিয়াল হোক, হাই হোক, লো হোক, তারা লয়ের ওপরে নয়, ঠিক আছে? তারা কিন্তু সবাই সমান। এবারে নেক্সট যে কনসেপ্টটা, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা কিন্তু ভালো করে বুঝবে, এই দুটো জিনিস থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, যে হচ্ছে কোথা থেকে নিয়েছি আমরা। ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টটা নিয়েছি ইউএসএ থেকে। ইকুয়াল প্রোটেকশন অফ ল হ্যাজ বিন টেকেন ফ্রম আমেরিকান কনস্টিটিউশন, ঠিক আছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে কি বলা হচ্ছে? দ্য ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্ট্যান্সেস, মানে একই রকম সার্কামস্ট্যান্স তৈরি হয়ে আছে, সেখানে হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে সবাইকে। দ্য সিমিলার অ্যাপ্লিকেশন অফ সেম ল টু অল পারসন হু আর সিমিলারলি সিচুয়েটেড লোকেদেরকে সেম অ্যাপ্লিকেশন, লয়ের সেম অ্যাপ্লিকেশন হবে। আর কি? দ্য লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই সবাইকে সমান চোখে দেখা হবে। তাহলে কি জানলাম? ইকুয়ালিটি, আর্টিকেল 14-এ দুটো ফ্রেজ আছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল মানে কি? আইনের চোখে সবাই সমান। এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে। বাই কে দিয়েছেন? একজন ব্রিটিশ জুরিস্ট এভি ডাইসি, যিনি কিনা যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটাকে বলা হচ্ছে রুল অফ ল, ঠিক আছে? আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টটা আমরা ইউএসএ থেকে নিয়েছি, যেখানে বলা হচ্ছে যে সবাইকে সমান ট্রিটমেন্ট দেওয়া হবে, সমান প্রোটেকশন দেওয়া হবে, ঠিক আছে? এবারে এক্সেপশন টু ইকুয়ালিটি, এই যে আমরা সবাইকে সমান ট্রিটমেন্ট দেব, তার তো কিছু এক্সেপশন থাকবেই, তাই তো? সব জিনিসেরই থাকে। তো এটার এক্সেপশন কি? দ্য প্রেসিডেন্ট অর দ্য গভর্নর, এরা কিন্তু আইনের চোখে সবাই সমান নয়, ঠিক আছে? এরা স্পেশাল প্রিভিলেজ পায়। প্রেসিডেন্ট আর হচ্ছে গভর্নর ইজ নট আনসারেবল টু এনি কোর্ট ফর দ্য এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার অ্যান্ড ডিউটিস অফ হিজ অফিস, যেটা কিনা আর্টিকেল 361-এ বলা হয়েছে। কি না, তিনি যে প্রেসিডেন্টের অফিসে আছেন বা গভর্নরের অফিসে আছেন, তার জন্য তো কিছু হচ্ছে তাকে কাজ করতে হয়, তার নামে তো কিছু কাজ হয়। তো সেই কাজগুলো করতে যদি কোনো কোর্টে গিয়ে তিনি কিন্তু উত্তর দিতে দায়বদ্ধ নয় সেই কাজগুলোর জন্য, ব্যাপারটা বুঝবে। তিনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন, তার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে কি, যে তার অফিসের কাজের জন্য তিনি হচ্ছেন কোনো কোর্টে আনসারেবল নয়। সেটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 361-এ। তাহলে ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ লর ঊর্ধ্বে কারা? প্রেসিডেন্ট আর গভর্নর, যেটা আর্টিকেল 361-এ তাদেরকে হচ্ছে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হচ্ছে, যে তাদের কাজের জন্য তারা কোনো কোর্টে গিয়ে আনসারেবল নয়। ওকে, আরও কিছু কিছু পার্সন হচ্ছেন এক্সেপশন ক্যাটাগরিতে পড়েন, যেরকম হচ্ছে মিডিয়া হাউস, ঠিক আছে, এক্সেপশন ক্যাটাগরিতে পড়ে। তারপর মেম্বার অফ পার্লিয়ামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এরাও কিন্তু নন। নেক্সট হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, যেটা 14 থেকে 18 কন্টিনিউ হচ্ছে সেখানেই। এবার আর্টিকেল 15-এ কি বলা হয়েছে দেখো, দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি সিটিজেন অর অন গ্রাউন্ড অনলি অফ
গ্রাউন্ডগুলো মনে রাখবে সব সময়, যে হচ্ছে স্টেট কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না। কিসের বেসিসে ডিসক্রিমিনেট করবে না? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। ধর্ম, গায়ের রং, জাতপাত, তার জেন্ডার, তার সে কোথায় জন্মেছে, এইসবের বেসিসে কাউকে হচ্ছে আমরা ডিসক্রিমিনেট, স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না। ঠিক আছে, আর্টিকেল 15-তে তাহলে কি জানলাম? যে হচ্ছে স্টেট ডিসক্রিমিনেট করবে না অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এসবের বেসিসে কাউকে স্টেট ডিসক্রিমিনেট করবে না। আর্টিকেল 16-এ কি বলা হয়েছে? আর্টিকেল 16-এ বলা হয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। স্টেটের আন্ডারে, স্টেট মানে আমরা কিন্তু আগেই পড়ে এসেছি ডেফিনেশন অফ স্টেট। স্টেট মানে শুধু স্টেট নয়, মানে সেখানে সেন্টারও থাকবে, স্টেটও থাকবে, কোনো গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশনও থাকতে পারে, তারা সবাই কিন্তু স্টেটের আন্ডারে পড়ে। তো এখানে কিন্তু শুধু স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, যে স্টেটের আন্ডারে যে সমস্ত হচ্ছে পাবলিক অফিসগুলো আছে সেখানে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, তাই তো আমরা সবাই যারা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন করছি সবাই জানি এসসি, এসটি, ওবিসি এরা কিন্তু স্পেশাল কোটার আন্ডারে পড়ে। সেই কোটাটা কি আমাদের দেখতে হবে। আর্টিকেল 16 সাবক্লজ 4-এ কি বলছে শোনো, যে রিজার্ভেশন অফ সিট ইন পাবলিক সার্ভিস ফর এসসি, এসটি অ্যান্ড ওবিসি। ঠিক আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের হচ্ছে স্পেশাল হচ্ছে কি দেওয়া হচ্ছে, রিজার্ভেশন দেওয়া হচ্ছে। কি কি রিজার্ভেশন দেওয়া হচ্ছে? এসসিদেরকে 15% রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এসটিদেরকে 7.5, ওবিসিদেরকে 27%। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? 49.50% আমরা হচ্ছে আর্টিকেল 16-এর 4-এর এক্সেপশন। ঠিক আছে, যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্পেশাল হচ্ছে রিজার্ভেশন দেওয়া হচ্ছে কাদেরকে? এসসি, এসটি অ্যান্ড ওবিসি। এসসিদের কত পার্সেন্ট দিচ্ছি আমরা? 15%, এসটিদের 7.5, ওবিসিদের 27%। কখনো হচ্ছে 50%-এর অ্যাবাভ কিন্তু রিজার্ভেশনটা যাবে না, এটাও কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 16 সাবক্লজ 4 এক্সেপশন যাচ্ছে কোথায়? যে পাবলিক এমপ্লয়মেন্টে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, 16-6 এক্সেপশন কি যাচ্ছে? 16-6 দুটো জিনিস কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবেই এখান থেকে গ্যারেন্টিড। 16-6 রিজার্ভেশন দেওয়া হচ্ছে কাদেরকে? পাবলিক সার্ভিসে ফর ইডব্লিউএস 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে। মানে কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। কেউ যদি ব্রাহ্মণ, তা সেও কিন্তু এই ক্যাটাগরিতে ঢুকতে পারে, তার যদি অ্যানুয়াল ইনকাম কম হয়। কি বললাম আমি? ইকোনমিক্যালি উইকার সেকশনদেরকে 10% কোটা দেওয়া হচ্ছে আর্টিকেল 16-এর সাবক্লজ 6-এর, আর্টিকেল 16-এর সাবক্লজ 6-এর আন্ডারে। ঠিক আছে, তাহলে দেখো আর্টিকেল 16-এ বলা হলো কি না, হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টে কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, কিন্তু সেখানে এক্সেপশনে 16-4-এ বলা হলো এসসি, এসটি আর ওবিসিদেরকে হচ্ছে রিজার্ভেশন দেওয়া হবে, আর 16-6-এ বলা হলো যে ইকোনমিক্যালি উইকার সেকশনদেরকে স্পেশাল রিজার্ভেশন দেওয়া হবে। ঠিক আছে, এরপর আর্টিকেল 17-এ কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড প্রহিবিশন অফ ইটস প্র্যাকটিস। আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে আমাদের যেসব অধিকার আছে সেইটা, আর যারা এই জিনিসটা প্র্যাকটিস করছে সেটা ওরা করতে পারবে না। যদি কেউ করে তাহলে কিন্তু তাকে পেনাল্টি লাগানো হতে পারে, তার জেল পর্যন্ত হতে পারে, ফাইন অ্যাকচুয়ালি আর কি। তো আর্টিকেল 17-এ কি বলা হলো? আনটাচেবিলিটির বিরুদ্ধে যেসব অধিকার আর তার প্রহিবিশন অফ ইটস প্র্যাকটিস। 18-তে কি বলা হচ্ছে? অ্যাবলিশন অফ দ্য টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক ডিস্টিংশন। টাইটেলের অ্যাবলিশন। আগে রায় বাহাদুর ছিল তো, রাজবাহাদুর, জমিদার, কত কিছু টাইটেল থাকতো, তো সেই সমস্ত টাইটেলকে হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক ডিস্টিংশন। কেউ ধরো পিএইচডি হোল্ডার, সে তো ডক্টর লাগাবেই, তাই তো। কেউ ধরো মিলিটারি সার্ভিস করছে, তো তার যে সমস্ত পদগুলো সেগুলো তো সে ব্যবহার করবেই, সেই টাইটেলগুলো ব্যবহার করা যাবে, কিন্তু ওই সমস্ত রায় বাহাদুর ওই সমস্ত ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর যেগুলো সরকার যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেয় লাইক ভারতরত্ন, পদ্মবিভূষণ, ওইগুলো ব্যবহার, ওগুলো হচ্ছে আমরা নামের সাফিক্স বা প্রিফিক্সে ব্যবহার করতে পারবো না,
নর্মালি করা যাবে, ঠিক আছে। নেক্সট, রাইট টু ফ্রিডম। আচ্ছা, এই যে 14 থেকে 18 সেটা কিন্তু শেষ হয়ে গেল, মানে রাইট টু ইকুয়ালিটি ছিল 14 থেকে 18, সেটা কিন্তু শেষ হলো। এবার হচ্ছে রাইট টু ফ্রিডম, মানে 19 থেকে স্টার্ট হচ্ছে। 19 থেকে এর আর্টিকেল রেঞ্জ কত? 19 থেকে 22, 19 থেকে 22 হচ্ছে রাইট টু ফ্রিডম। এবার এই যে 19, এই 19-এর আন্ডারে 6টা ফ্রিডম আছে। 19-এর আন্ডারে কি বললাম? 6টা ফ্রিডম আছে। সেই 6টা ফ্রিডম হচ্ছে 19-এর সাবক্লজ করে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো 19-এর এর সাবক্লজ এতে আছে টু টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দেখো, একটা হাইপোথিসিস এক্সাম্পল নাও, দিয়ে হচ্ছে ইমাজিন করার চেষ্টা করো, তাহলে দেখবে মনে থেকে যাবে, ঠিক আছে। ধরো কোথাও একটা জনসভা হচ্ছে, ঠিক আছে, সেখানে একজন বক্তৃতা দিচ্ছে। তো সে কি করছে? সে বক্তৃতা দেওয়াটা কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, বক্তৃতা দিচ্ছে। এবার প্রচুর লোক জড়ো হয়ে আছে, উইদাউট আর্ম। এই দেখো, টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। তাহলে আর্টিকেল 19-এর 1-এর সাবক্লজ বিতে কি আছে? যে হচ্ছে একজন বক্তৃতা দিচ্ছিল, সেই বক্তৃতা শুনছে, প্রচুর লোক অ্যাসেম্বল হয়েছে, ঠিক আছে। ইমাজিন করো, ছবিটা ইমাজিন করো। তো সেখানে বক্তৃতা দিচ্ছে, উইদাউট আর্ম, সেখানে কিছু লোক জমা হয়েছে, অ্যাসেম্বল হয়েছে। এইবার হচ্ছে যিনি বক্তৃতা দিচ্ছিলেন, যারা অ্যাসেম্বল হয়েছে তাদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে বা ইউনিয়ন তৈরি করেছে, একটা দল মতো তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে একে কি বললাম? একজন বক্তৃতা দিচ্ছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, প্রচুর লোক জড়ো হয়েছে, উইদাউট আর্ম অ্যাসেম্বল হয়েছে। এবার হচ্ছে যিনি বক্তৃতা দিচ্ছেন তাদেরকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি করলেন, ঠিক আছে, এই অবধি। এবার ডি এ কি আছে? ডিতে আছে হচ্ছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য কান্ট্রি, ঠিক আছে। এবার এই যে ইউনিয়নটা তৈরি হয়েছে, তারা ভাবো মিছিল করতে করতে সারা দেশে যাচ্ছে, ঠিক আছে, কান্ট্রিতে হচ্ছে ফ্রিলি মুভ করছে। তারপর ইতে কি আছে? ইতে আছে টু রিসাইড অর সেটেল ইন এনি পার্ট অফ দ্য। এবার যারা মিছিল করতে করতে যাচ্ছিল, এক জায়গায় গিয়ে হচ্ছে থাকলো, ঠিক আছে, ওই যে রিসাইড, থাকা, ঠিক আছে। ইতে তাহলে কি আছে? থাকলো। এবার এফ এ ছিল হচ্ছে প্রপার্টি আমরা অ্যাকোয়ার করতে পারি, সেটাকে ওই যে প্রপার্টি রাইট হচ্ছে অ্যাবলিশ হয়ে গেছে, অমিট হয়ে গেছে, তো ওটা অমিট হয়ে গেছে 44 CA অফ 1978, আগেই বলেছি। এবার হচ্ছে যেই থাকলে তো হচ্ছে কিছু কাজও করতে হবে, টু প্র্যাকটিস এনি প্রফেশন উইদাউট দ্য টেরিটরি, উইদিন দ্য টেরিটরি, ওই টেরিটরির মধ্যে যে কোনো প্রফেশন আমরা হচ্ছে নিতে পারি, ঠিক আছে। তাহলে কি কি বললাম? যে হচ্ছে এক জায়গায় হচ্ছে, ঠিক আছে, বক্তৃতা দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তারপরে হচ্ছে অনেক লোক জড়ো হয়েছে, উইদাউট আর্ম অ্যাসেম্বল হয়েছে। তারপর তাদেরকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি করা হলো। তারপর ইউনিয়নটাকে নিয়ে হচ্ছে সারা দেশে হচ্ছে মুভ করলো। মুভ করার পর কি হলো? যে কোনো একটা জায়গায় গিয়ে থাকবে, তারপরেরটা অমিট হয়ে গেছে, ওকে, প্রপার্টি রাইটটা। দেন হচ্ছে কি যে কোনো প্রফেশন নিতে পারবে, দ্যাট ইজ জি, ওকে, মনে থাকবে। তো এই ছিল হচ্ছে 19-এর 6টা রাইট। আগে ছিল কিন্তু 7টা, 1978 সালের পর থেকে হচ্ছে 6টা হয়ে গেছে। এবার হচ্ছে আর্টিকেল 20। আজকে আমাদের যা ফান্ডামেন্টাল রাইট এই অবধি। নেক্সট যে পার্টটা আসবে 20-র পর থেকে যে আর্টিকেলগুলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো 20-তে কি আছে? প্রোটেকশন, রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, ঠিক আছে। কেউ ধরো কোনো অফেন্স করেছে, তো তাকে কি প্রোটেকশন দেওয়া হচ্ছে, তো সেইটা হচ্ছে এখানে বলা হয়েছে। আর্টিকেল 20 গ্র্যান্ড প্রোটেকশন এগেইনস্ট আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট। কেউ আরবিট্রারি মানে হচ্ছে ইচ্ছা মতো, মনে রাখবে, ইচ্ছা মতো কাউকে এক্সেসিভ পানিশমেন্ট আমি দিতে পারবো না, স্টেট দিতে পারবে না, ঠিক আছে। স্টেট ইচ্ছা মতো এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন, ওয়েদার সিটিজেন অর ফরেনার অর লিগাল পারসন লাইক কোম্পানি অর আ কর্পোরেশন, ঠিক আছে। তো কাউকে ইচ্ছা মতো এক্সেসিভ পানিশমেন্ট স্টেট দিতে পারবে না, সেটা কোনো স্টেটের সিটিজেন হতে পারে বা ফরেনারদেরও কিন্তু এই রাইটটা আছে, ঠিক আছে। তো এর 3টে সাবক্লজ আছে, যেগুলো এখন খুব পরীক্ষায় আসছে। কি আছে? সাবক্লজ এতে আছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। মানেটা কি? নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু আ পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। ধরো কেউ একজন আজকে ক্রাইম করেছে, তো সেই ক্রাইমের জন্য আজকে যে সাজাটা হচ্ছে
প্রিভ্যালেন্ট রয়েছে সেই সাজা অনুযায়ী তাকে সাজা দিতে হবে, ঠিক আছে? এই নয় কি 10 বছর আগে সেই অফেন্সের জন্য যে সাজাটা ছিল সেই সাজাটা দেব, বা 10 বছর পর তার অন্য সাজা, মানে তখন ধরো এই নিয়মটা চেঞ্জ হয়ে গেল তো তার সাজাটাও কমে যাবে, সেরকম নয়। কিন্তু এখন যে লটা প্রিভেলেন্ট আছে সেই অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে একজন কনভিক্টকে, বোঝা গেছে? সেইটাই হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, ঠিক আছে? নেক্সট আছে নো ডাবল জিওপার্ডি, মানে কি নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। একটা ধরো একজন কনভিক্ট, সে একটা অফেন্স করেছে, তার জন্য তাকে দুটো সাজা দেওয়া যাবে না। ধরো আমি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হচ্ছে 50 বছর জেল খাটিয়ে তারপর তাকে আবার ফাঁসির সাজা আমি দিতে, মানে স্টেট দিতে পারবে না, বোঝা গেছে আমার কথা? নো ডাবল জিওপার্ডি মানে কি একজন পার্সনকে একটা ক্রাইমের জন্য একটার বেশি সাজা দেওয়া যাবে না। থার্ড যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন, মানে এটা কি নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি উইটনেস এগেইনস্ট হিমসেলফ, মানে কি কোনো ধরো ব্যক্তি যে কিনা কনভিক্ট, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার হচ্ছে ওই ব্রেন ম্যাপিং করা হয়, নার্কো অ্যানালিসিস করা হয়, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেইগুলো করা যাবে না। মোদ্দা কথা হচ্ছে সে যদি চায় তবেই সেই সমস্ত কাজগুলো স্টেট করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে 20 হচ্ছে 3টে সাবক্লজ। কি বললাম? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, দ্যাট ইজ যে লটা যখন ক্রাইম হয়েছে প্রিভ্যালেন্ট আছে সেই অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। নো ডাবল জিওপার্ডি, দ্যাট ইজ কোনো ব্যক্তিকে একটা অফেন্সের জন্য একটার বেশি সাজা দেওয়া যাবে না। নো সেলফ ইনক্রিমিনেশন, কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে সাক্ষ্য নেওয়া যাবে না, দ্যাট ইজ ব্রেন ম্যাপিং করা, নার্কো অ্যানালিসিস করা, এগুলো করা যাবে না। ওকে, নেক্সট এরপরে কিছু প্রিভিয়াস ইয়ার এসএসসির সেইগুলো আমরা আলোচনা করব। দেখো যেগুলো পড়লাম সেখান থেকেই হয়তো কোয়েশ্চেন এসেছে, তো সেগুলো তোমরা নিশ্চয়ই হচ্ছে পারবে, তো তোমরা আনসার করবে, যদিও বা তোমরা আনসার করো না কিন্তু করবে। Which article allows the state to make provision for the upliftment of certain categories of people like socially and culturally backward classes and scheduled caste and scheduled tribe? দেখো সেই এক্সেপশনে ঢুকে গেছে যে হচ্ছে কোন আর্টিকেল স্টেটকে অ্যালাউ করছে, স্টেটকে প্রভিশন দিচ্ছে যে হচ্ছে সার্টেন কিছু সোশ্যালি কালচারালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে যাদের আপলিফমেন্টের জন্য স্টেট কাজ করতে পারবে, মানে স্টেট সেখানে হচ্ছে ডিসক্রিমিনেশন দেখাতে পারবে। সেটা হবে কি আর্টিকেল 15। দেখো আর্টিকেল 15-এ কী বলা হয়েছিল যে হচ্ছে স্টেট কোনো রিলিজিয়ান, কাস্ট, রেস, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না, তাই বলা হয়েছিল। তো কিন্তু এখানে কি বলা হচ্ছে যে যেগুলো সোশ্যালি বা কালচারালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদেরকে হচ্ছে তাদের আপলিফমেন্টের জন্য স্টেট কাজ করতে পারবে, দ্যাট ইজ আর্টিকেল 15। 14-এ কী আছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। 16-তে কী আছে? যে পাবলিক এমপ্লয়মেন্টে ডিসক্রিমিনেশন করা যাবে না, সেখানেও এক্সেপশন আছে। আর 17-তে কী আছে? আনটাচেবিলিটির বিরুদ্ধে অধিকার, তাই তো? সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ইকুয়াল অপরচুনিটি ফর অল সিটিজেন ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট? দেখো স্টেটের যে সমস্ত এমপ্লয়মেন্ট আছে সেখানে হচ্ছে আমাকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে, সেটা কোন আর্টিকেল? এক্ষুনি ডিসকাশন হয়েছে, আর্টিকেল 16। ওকে, 16-এ কি বলা হচ্ছে যে হচ্ছে স্টেট পাবলিক এমপ্লয়মেন্টে কোনো ডিসক্রিমিনেশন করবে না, সবাইকে সমান অধিকার। 18-তে কি বলা হচ্ছে? অ্যাবলিশন অফ টাইটেলস, তাই তো? 15-তে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না। 17-তে হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটার আনসার কি হবে তাহলে? আর্টিকেল 16। নেক্সট কোয়েশ্চেন, আর্টিকেল 29 to 30 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ, 29 থেকে 30 এটা কোন ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ে? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, নাকি রাইট টু ফ্রিডম, নাকি রাইট টু ইকুয়ালিটি, নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান? কি পড়েছি আমরা? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট হচ্ছে 29-30, এটার আর্টিকেল রেঞ্জ বলেই দিয়েছে 29 থেকে 30, তাই তো? আর রাইট টু ফ্রিডম কত থেকে কত? 19 থেকে 22, তাই তো? আর ইকুয়ালিটি 14 থেকে 18, আর রিলিজিয়ান 25 থেকে 28। তাহলে এটার আনসার কি হবে? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, আর্টিকেল রেঞ্জ 29 to 30। Next question, which clause of Article 19 of the Indian Constitution guarantees the right to move freely throughout the territory of India?
ইন্ডিয়ার টেরিটরির মধ্যে আমি ফ্রিলি মুভ করতে পারবো, সেটা আর্টিকেল 19-এর কোন সাবক্লজে বলা হয়েছে বলো? এতে কি বলা হয়েছিল যে হচ্ছে ওই বক্তৃতা দিচ্ছিল, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তারপরে অ্যাসেম্বল পিসফুল্লি, দ্যাট ইজ বি। এখানে কি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বিতে কি ছিল যে হচ্ছে অ্যাসেম্বল হবে পিসফুল্লি উইদাউট আর্ম, সিতে হচ্ছে কি ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন তৈরি হবে, ডিতে হচ্ছে ফ্রিলি মুভ করতে পারবে টেরিটরিতে, তাই তো? তাহলে 19-এর সাবক্লজ ডিতে কি আছে যে টেরিটরির মধ্যে ফ্রিলি মুভ করতে পারবে। নেক্সট, which of the following article says that double jeopardy, এক্ষুনি পড়েছি, double jeopardy which says that no person shall be prosecuted or punished for the same offence more than one, তো এটা কার সাবক্লজে বলা হয়েছে? এটা তো 20-2, তাই তো? 20 সাবক্লজ 2-এ বলা হয়েছে যে নো ডাবল জিওপার্ডি, একজন পার্সনকে একই দোষের জন্য দুরকম সাজা দেওয়া যাবে না। নেক্সট কোয়েশ্চেন, সিন্স কমপ্লিট ইকুয়ালিটি ইজ ইম্পসিবল, কমপ্লিট ইকুয়ালিটি দেওয়া যেহেতু ইম্পসিবল, of the Indian Constitution deal with the right to equality and equal protection of law subjected to appropriate classification, তো ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা কত নম্বর আর্টিকেলে আসছে? কত নম্বর আর্টিকেলে আসছে? দুটো ক্লজ ছিল, দুটো ফ্রেজ ছিল, আর্টিকেল 14-তে, তো 14-তে বলা হচ্ছিল ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাই তো? 15-তে কি বলা হচ্ছিল? 15-তে বলা হচ্ছিল যে স্টেট হচ্ছে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে ডিসক্রিমিনেট করতে পারবে না। 16-তে বলা হচ্ছিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, সমান অপরচুনিটি। আর 13-তে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট, দ্যাট ইজ যাই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে সেটাকে নাল বা ভয়েড বানা হবে। নেক্সট কোয়েশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন গ্যারেন্টিড টু প্রোটেক্ট দ্য পাবলিক ফ্রম repressive state action, judicial decision tend to expand the scope of the word state as defined by the Indian Constitution, কোন আর্টিকেলে হচ্ছে স্টেটের কনসেপ্ট পেলাম আমরা? আর্টিকেল 12-তে, তাই তো? স্টেটের কনসেপ্ট কোথায় পেলাম? আর্টিকেল 12-তে। অন্য অপশনগুলো এক্ষুনি বলেছি, নিজেরা বলার চেষ্টা করো। In the Indian Constitution, which of the following articles deal with the right to move to the Supreme Court for enforcement of fundamental right? কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো? সেটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 32, দ্যাট ইজ কনস্টিটিউশনাল রেমেডিস। ওকে, নেক্সট, how many fundamental rights were provided originally by the Indian Constitution in 1950? যখন হচ্ছে ভারতের সংবিধান ফোর্সে এসেছে, 1950-এ কিন্তু ফোর্সে এসেছে, ঠিক আছে? তো তখন কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল? প্রথমেই বলছিলাম কটা ছিল? 9টা, 5টা, 6টা নাকি 7টা? কটা ছিল? 7টা ছিল, তাই তো? যখন ফোর্সে এসছে তখন 7টা ছিল, আর এখন কটা আছে? এখন 6টা আছে, প্রেজেন্টলি 6টা রাইট আছে, ঠিক আছে? নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ক্ল্যারিফাইজ দ্যাট পলিসিস লাইক রিজার্ভেশন ইজ নট আ ভায়োলেশন অফ রাইট টু ইকুয়ালিটি? ঠিক আছে, এই যে রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটা ইকুয়ালিটিকে ভায়োলেট করছে না, সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? দেখো সাবক্লজ দিয়েছে, পড়ালাম একটু আগে যে এসসি, এসটি আর ওবিসিদেরকে হচ্ছে 16 সাবক্লজ 4-এ হচ্ছে রিজার্ভেশন দেওয়া হচ্ছে, তাই তো? পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ ফলস রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইট মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোন স্টেটমেন্টটা এখানে ফলস ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে? কি বলছে? ফার্স্ট অপশনটা পড়ো, only article 20 and 21 can be suspended during emergency. এমার্জেন্সির সময় যত ফান্ডামেন্টাল রাইট আছে শুধু 20 আর 21ই সাসপেন্ড হয়, তাই বললাম কি? বললাম যে হচ্ছে সমস্ত ফান্ডামেন্টাল রাইট হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে, শুধু 20 আর 21 সাসপেন্ড হবেই না, তাই তো? তো এখানে তো বলছে যে সাসপেন্ড শুধু এই দুটো হবে, তো এটাই তো ফলস, তাই তো? যে 20 আর 21 কখনোই হচ্ছে সাসপেন্ড হয় না। আর কি বলছে? দে আর জাস্টিসিয়েবল, এটা তো ট্রু, জাস্টিসিয়েবল। সাম ফান্ডামেন্টাল রাইট আর নেগেটিভ ইন নেচার, হ্যাঁ কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট নেগেটিভ। তারপরে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সির সময় তো সাসপেন্ড হয়, শুধু 20 আর 21 হয় না, কিন্তু এখানে বলেছে 20-21 সাসপেন্ড করা যাবে, তো এটা ভুল।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এনফোর্সেবল বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের দ্বারা কোনগুলো এনফোর্সেবল? প্রিএম্বল কি কনস্টিটিউশনের দ্বারা এনফোর্সেবল? ফান্ডামেন্টাল রাইট, অবভিয়াসলি ফান্ডামেন্টাল রাইট তো হচ্ছে জাস্টিসিয়েবল, মানে হচ্ছে এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। প্রিএম্বলও নয়, ডিপিএসপিও নয়, ফান্ডামেন্টাল ডিউটিসও নয়। ওকে, এরা সবাই নন জাস্টিসিয়েবল। প্রিএম্বল, ডাইরেক্ট, এগুলোও কিন্তু প্রশ্ন আসে। প্রিএম্বল, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল ডিউটিস, এরা সবাই নন জাস্টিসিয়েবল। অনলি জাস্টিসিয়েবল ইজ ফান্ডামেন্টাল রাইট। ওকে, 13 number question, what is the aim of fundamental right mentioned in the Indian constitution? In fundamental right এর aim কি? To establish a welfare state, এটা কি aim? না, এটা তো ডিপিএসপির aim, তাই তো। ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, এটা ডিপিএসপির aim. To have an absolute independence, একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া, সেটা কি aim? না, এটাও aim নয়। To promote economic justice, ইকোনমিক জাস্টিস তো আমরা প্রিএম্বলে পাচ্ছি, তাই তো, এটা প্রিএম্বলে পাচ্ছি, এটাও নয়। টু এস্টাবলিশ পলিটিক্যাল ডেমোক্রেসি, এটাই হবে মেন এম। কি? পলিটিক্যাল ডেমোক্রেসি সারা দেশে চালু করা, এটাই ফান্ডামেন্টাল রাইটের এম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে? দেখো, রাইট টু ভোট, রাইট টু ভোট কি ফান্ডামেন্টাল রাইট পড়তে গিয়ে কোথাও পেয়েছি? পাইনি তো। তো এটাই হবে ফান্ডামেন্টাল রাইটের অংশ নয়। দেখো, রাইট টু ইকুয়ালিটি তো ফান্ডামেন্টাল রাইটের পার্ট, 14 থেকে 18 যার আর্টিকেল রেঞ্জ। তারপরে ফ্রিডম অফ রিলিজিয়ান তো অবভিয়াসলি 25 to 28। রাইট টু ফ্রিডম 19 থেকে 22, এটাও ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ভোট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট নয়, তো এটাই হবে আনসার। ঠিক আছে, রাইট টু ভোট। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল লস ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট ইজ মেনশনড? যেটা বলছিলাম না, ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট, যেখানে বললাম যে যাই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে সেটাকে নাল বা ভয়েড মানা হবে। ঠিক আছে, তো তাহলে এটা কত নম্বর আর্টিকেলে পড়ছিলাম? আর্টিকেল 13-এ পড়ছিলাম। তো 13-এ বলছিল যে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট। 12-তে কী ছিল? ডেফিনেশন অফ স্টেট, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল 14-তে ছিল। 15-তে ছিল যে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এসবের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ টাইপ অফ রাইট টু ফ্রিডম ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনটা রাইট টু ফ্রিডম নয়? প্রোটেকশন অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। তারপরে কি বলেছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অফেন্সেস ফর আর্মড অ্যাসেম্বলি, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। দেখো, এগুলো সব কটাই প্রোটেকশন ইন সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, এটা তো 19-এর 1-এই ছিল, 19-এর 1-এর এতে ছিল এটা, তাই তো। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা হচ্ছে আর্টিকেল 21, এটাও ফ্রিডমের আন্ডারে পড়ে। ফ্রিডমের আন্ডারে কী কী পড়ে? 19 থেকে 22, তাই তো। এটা 19-এ চলে গেল, এটা 21-এ চলে গেল। তারপর প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, এটা হচ্ছে আর্টিকেল 20-তে আসে। যেটা আসে না সেটা হচ্ছে অফেন্সেস ফর আর্মড অ্যাসেম্বলি। আর্মড অ্যাসেম্বলি কিন্তু করা যায় না, উইদাউট আর্ম অ্যাসেম্বল হতে হবে। তো এটাই হবে আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি রাইটস আর মেনশনড আন্ডার রাইট টু ইকুয়ালিটি? রাইট টু ইকুয়ালিটিতে কতগুলো রাইট মেনশন করা হয়েছে? রেঞ্জ কত? আর্টিকেল রেঞ্জ 14 থেকে 18 তো, তাহলে কটা থাকছে? 14, 15, 16, 17, 18, 1, 2, 3, 4, 5টা, তাই তো। তাহলে রাইট টু ইকুয়ালিটিতে কটা পড়ে? 5টা রাইট পড়ে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ওয়েন রাইট টু প্রপার্টি? রাইট টু প্রপার্টি যেটা আর্টিকেল কততে ছিল? আর্টিকেল 31-এ ছিল। ঠিক আছে, তো সেটা কখন স্ক্র্যাপ্ট করে দেওয়া হয়েছে? যখন স্ক্র্যাপ্ট করা হয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো আমি কখন বললাম যে স্ক্র্যাপ হয়েছে? 1978-এ বাই 44th CAA, তাই তো। তাহলে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট 1978, তখনই কংগ্রেস সরকার কিন্তু পড়ে গেছিল। 77 সালে কংগ্রেস গভর্নমেন্ট সরে গিয়ে জনতা গভর্নমেন্ট এসেছিল, যার হেড ছিলেন কে? মোরারজি দেসাই। সরি, এখানে একটু স্পেসের দরকার ছিল, দেওয়া হয়নি। তো মোরারজি দেসাই was the prime minister when right to property is scrapped from the fundamental right which is moved to 300A.
in part 12 পার্ট 12 এ 300A তে রাইট টু প্রপার্টিকে মুভ করানো হয়েছে। নেক্সট, হু প্রপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ রুল অফ ল? কে এই কনসেপ্ট রুল অফ ল পড়ানোর সময় বলছিলাম যেটা থেকে কি নেওয়া হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল। এটা কে প্রপাউন্ড করেছিলেন? কে প্রপাউন্ড করেছিলেন? এভি ডাইস। নেক্সট অ্যান্ড লাস্ট, হুইচ ফ্রিডম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হলমার্ক অফ ডেমোক্রেসি? কোনটা ডেমোক্রেসির হলমার্ক? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, নাকি ফ্রিডম অফ অ্যাসেম্বলি, নাকি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? এটা হবে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। দিস ইজ দ্য হলমার্ক অফ ডেমোক্রেসি। তো এই ছিল আজকে আমাদের পলিটির ক্লাস। নেক্সট সেশনে আমরা হচ্ছে রিমেইনিং যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে সেইগুলো ডিসকাস করব। এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর ভালো করে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। চলো টাটা, গুড লাক।